আজ পাঠ করে শোনাব অদিতি ঘোষের লেখা গল্প সই। দীর্ঘ 25 বছর পর এবার রথযাত্রা উপলক্ষে সপরিবারে বাপের বাড়ি এসেছেন মিসেস সুনিত্রা মিত্র। বিয়ে বা অন্নপ্রাশনের মতো বিশেষ অনুষ্ঠানের কথা বাদ দিলে বছরে একবার মাত্র বাপের বাড়ি আসেন তিনি, সেটা বিজয়া দশমীর দিন। অবশ্য খুব অল্প সময়ের জন্য। বিকেলে এসে পরদিন সকালেই ব্যাক করেন কলকাতায়। গ্রামের জমিদার বংশ চৌধুরী পরিবারের মেয়ে সুনিত্রা। যদিও দুর্গাপুজো, রাসযাত্রা, দোল উৎসব ও রথযাত্রা সবই চৌধুরী বাড়িতে বেশ জাঁকজমক করে পালন করা হয়, তবুও এসব অনুষ্ঠানে আসেন না তিনি। রথটা চৌধুরীদের হলেও সারা গ্রামের মানুষ অংশগ্রহণ করেন এই রথযাত্রায়। চৌধুরীদের জায়গাতেই রয়েছে বিশাল বড় এরিয়া জুড়ে রথতলা। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 9 দিন ব্যাপী চলে বড় মেলা। বড় পিতলের রথ রাখার জন্য রথতলা একটা খুব উঁচু ঘর করা আছে। রথ রাখার ঘরে মাথায় চূড়ো মতো করে করগেটে শেড করা আছে। সারা বছর সেখানেই থাকে রথ। রথযাত্রার আগে সেই রথকে ঘষে মেজে চকচকে করা হয়। এই রথকে কেন্দ্র করে গ্রামে বয় উৎসবের আমেজ। বিবাহিত মেয়েরা অনেকেই বাপের বাড়ি আসে। ঘরে ঘরে আসে আত্মীয় স্বজন। চৌধুরী বাড়ির অন্যান্য বিবাহিত মেয়েরা রথ উপলক্ষে বাপের বাড়ি এলেও সুনেত্রা আসেন না। গ্রামের এইসব উৎসবে যোগ দেওয়ার আগ্রহ বিয়ের 5 বছর পর থেকেই কমে গেছে তার। এবার বাবা সুশান্ত চৌধুরীর একান্ত অনুরোধকে উপেক্ষা করতে না পেরে ছেলেকে নিয়ে রথযাত্রায় এসেছেন তিনি। বিয়ে পাশ করার পরই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সুনেত্রা। অসামান্য রূপ ও বংশমর্যাদার দৌলতে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছিল তার এক বিদেশ ফেরত ডাক্তারের সঙ্গে। স্বামীর প্রসাদ যতই বেড়েছে ততই বেড়েছে সুনিত্রার স্ট্যান্ডার্ড অফ লিভিং। তার ইংরেজি শেখার জন্য স্পেশাল টিচার রেখেছিলেন তার স্বামী ডক্টর দিব্যেন্দু মিত্র। নিজের চেষ্টায় 2 বছরের মধ্যে নিজেকে তৈরি করে নিয়েছিলেন সুনিত্রা। তার ফ্লুয়েন্ট ইংলিশ বলা দেখে বোঝার উপায় নেই যে তিনি বাংলা মাধ্যম স্কুল থেকে পড়া অর্ডিনারি গ্র্যাজুয়েট। হাই সোসাইটির অত্যাধুনিক মহিলাদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশি সময় লাগেনি গ্রামের মেয়ে সুনেত্রার। নিজের রূপকেও ধরে রাখতে সমর্থ হয়েছেন তিনি। এই 55 বছর বয়সেও তার লাবণ্য নজর কাড়ার মতো। সুনেত্রা মিত্রের একমাত্র ছেলে দীপায়ন মিত্রের বয়স এখন 29। সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কলকাতাতেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। স্কুলে পড়তে মায়ের সঙ্গে কয়েকবার মামার বাড়ি এলো। স্কুলের গণ্ডি পেরোনোর পর আর সেভাবে আসেনি। এবার দাদুর কথাকে ফেলতে না পেরে রথযাত্রায় এসেছে সেও। বাড়ির জামাই হলো চৌধুরী বাড়িতে ডক্টর দিব্যেন্দু মিত্রের পায়ের ধুলো পড়েছে হাতে গোনা কয়েকবার মাত্র। তিনি এলে যেন ধন্য হয়ে যায় চৌধুরী পরিবারের সদস্যরা। তার এবার আসাটা চৌধুরী বাড়িতে অন্য আমেজ এনে দিয়েছে। এছাড়া দীপায়নের উপস্থিতিতেও ভীষণ খুশি সকলে। কনভেন্টে পড়াশোনা করা ও স্ট্যান্ড করা দীপায়নকে চিরদিনই একটু আলাদা চোখে দেখতেন সুশান্ত চৌধুরী ও চৌধুরী বাড়ির অন্যান্য সদস্যরা। এখন আবার সে একজন সিএ, তাই আদর আপ্যায়নও হচ্ছে মাত্রাতিরিক্ত। কিন্তু দীপায়নের চরিত্রটা একটু আলাদা। তবে অধ্যাপক ঠাকুরদার আদর্শে অনুপ্রাণিত হয়ে সেও হয়েছে একজন আদর্শবান মানুষ। সব মানুষের সঙ্গে সমানভাবে মেলামেশা করে সে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। তাই চৌধুরী বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে। অন্যদিকে সুনেত্রা পুরো তার উল্টো। নিজের স্ট্যান্ডার্ডের মানুষদের সঙ্গে সহজভাবে মিশলেও লো স্ট্যান্ডার্ডের মানুষদের একেবারে পাত্তা দেন না সুনেত্রা মিত্র। তবে তিনি চিরদিন এরকম অহংকারী ছিলেন না। স্কুলে যখন পড়তেন তখন চৌধুরী বাড়ির মেয়ে বলে নিজেকে অন্য বন্ধুদের থেকে কখনোই সরিয়ে রাখতেন না। তার অভিন্ন হৃদয় বন্ধু ছিল পাপিয়া মুখার্জি। পাপিয়ার বাবার গ্রামে একটা ছোটোখাটো মুদিখানার দোকান ছিল। অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে পাপিয়া পড়াশোনায় অবশ্য বেশ ভালো ছিল। ক্লাস 5-এ পড়তে পাপিয়ার সঙ্গে সই পাতিয়েছিলেন সুনেত্রা। তখন থেকে কেউ কাউকে নাম ধরে না ডেকে একে অপরকে সই বলেই ডাকতেন। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়ে সকলের সামনে একে অপরকে নাম ধরে ডাকলেও একান্ত মুহূর্তে দুজনেই দুজনকে সই বলেই ডাকতেন। গ্র্যাজুয়েশন করার পরই বিয়ে হয়ে গিয়েছিল সুনেত্রার। বিয়েতে পাপিয়াকে আইবুড়ো ভাতের দিন থেকে 4 দিনের জন্য নেমন্তন্ন করেছিলেন সুনেত্রা। সবসময় বন্ধুকে কাছে পেতে চেয়েছিলেন, কিন্তু সেই সুনেত্রাই দিরাগমনে এসে আর পাপিয়ার খোঁজ করেননি। তবুও পাপিয়া নিজেই গিয়েছিলেন সইয়ের সঙ্গে দেখা করতে। কিন্তু পাপিয়াকে খুব একটা পাত্তা দেননি সুনেত্রা।
তারপর আর যোগাযোগ রাখেননি তিনি প্রিয় বন্ধুর সঙ্গে। সুনেত্রার বিয়ের 1 বছর পর গ্রামেই বিয়ে হয়েছিল পাপিয়া মুখার্জির। বিয়ের আগেই গ্রামের প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গিয়েছিলেন তিনি। নিজের বিয়েতে বাবার হাত দিয়ে কার্ড ও চিঠি পাঠিয়ে সুনেত্রাকে নিমন্ত্রণ করেছিলেন তিনি। অনেক করে অনুরোধ করা সত্ত্বেও সেই নিমন্ত্রণ রক্ষা করতে আসেননি সুনেত্রা মিত্র। পাপিয়ার স্বামী অলোক চ্যাটার্জি একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। নিজেরা পছন্দ করে নয়, বাড়ি থেকে সম্বন্ধ করেই বিয়েটা হয়েছিল। সুনেত্রার বিয়েতে খুব আনন্দ করেছিলেন পাপিয়া, তাই তার বিয়েতে সুনেত্রাকে অন্তত বিয়ের রাতের জন্য খুব প্রত্যাশা করেছিলেন তিনি। সুনেত্রা না আসায় কষ্টও পেয়েছিলেন। এরপর স্বাভাবিকভাবেই সুনেত্রা ও পাপিয়ার বন্ধুত্বে ইতি টানা হয়ে গিয়েছিল। সুশান্ত চৌধুরী মেয়ের বন্ধু হিসেবে পাপিয়াকে খুব ভালোবাসতেন একসময়, তাই চৌধুরী বাড়িতে দুর্গাপুজো বা রাস উৎসবে পাপিয়াকে লোক পাঠিয়ে আসতে বলতেন তিনি এখনও। তার কথা রাখতে পাপিয়া আসেন, ঠাকুর দেখে প্রসাদ খেয়ে চলে আসেন। যেহেতু সুনেত্রা আসেন না সেই সময়, সেহেতু দুই বন্ধুর দেখা হয় না কখনো। সকাল 8টাতেই দিব্যেন্দু মিত্রর গাড়ি চৌধুরী বাড়ির গেটে এসে দাঁড়িয়েছে। সকাল 9টায় রথটান শুরু হবে, তাই একটু রেস্ট নিয়ে জলখাবার সেরে বাড়ির ছাদে এসে দাঁড়িয়েছেন দিব্যেন্দু মিত্র, সুনেত্রা মিত্র। উদ্দেশ্য ছাদ থেকেই রথটান দেখা। সুশান্ত চৌধুরী এখন আর রথের দড়িতে টান দেওয়ার জন্য যেতে পারেন না। নিয়মকানুন যা কিছু তা পালন করেন সেবায়িতেরা, সুশান্ত চৌধুরীর ছেলেরা ও বাড়ির অন্যান্য পুরুষেরা। বাড়ির ছাদে দাঁড়িয়ে এখন তিনিও রথ টান দেখেন। তবে দীপায়ন বাড়ির অন্য সকলের সঙ্গে গেছে রথতলায়। শত শত লোক দড়ি ধরে রথকে এগিয়ে নিয়ে চলেছে। এই দৃশ্য সত্যিই দেখার মতো। রথ টান পর্ব শেষ হতে ড্রয়িং রুমে এসে বসেছেন সুশান্ত, সুনেত্রা ও দিব্যেন্দু। 10:30 নাগাদ সুনেত্রার ফোনটা বেজে উঠল। দীপায়ন ফোন করেছে সুনেত্রাকে। দীপায়নের বাড়ির নাম গুড্ডু। সুনেত্রা বললেন, হ্যাঁ গুড্ডু বল, বাড়ি আসবি কখন? দীপায়ন বলল, শোনো মাম্মি, আমার এক কলিগ কাম বন্ধু অনিকেতের সঙ্গে দেখা হয়ে গেছে এখানে। ও এই গ্রামেরই ছেলে, কলকাতায় মেসে থাকে। ও শনি রবিবার বাড়ি আসে। রথতলায় এসে দেখা হয়ে গেল, ওর সঙ্গে ওর বাড়ি যাচ্ছি। সুনেত্রা বললেন, ঠিক আছে, তবে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসবি বাড়ি। ফোনের লাইনটা কেটেই সুনেত্রা সুশান্তর দিকে তাকালেন। বিস্ময় ভরা গলায় বললেন, বাবা, গুড্ডুর কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। সুশান্ত বললেন, কেন রে, কি বললো আমার দাদুভাই? সুনেত্রা বললেন, ও বলল রথতলায় ওর এক বন্ধু কাম কলিগের সঙ্গে দেখা হয়ে গেছে। তার নাম নাকি অনিকেত। ও তার সঙ্গে তাদের বাড়ি যাচ্ছে। এই গ্রামে কোনো সিএ পাশ করা ছেলে আছে নাকি? আবার সে গুড্ডুর কলিগ। তুমি জানো বাবা কথাটা? ঠোঁটের কোণে হাসি চেপে সুশান্ত বললেন, আমার বয়স হয়েছে, এখনকার জেনারেশনের কে কী করছে তা সব জানা তো আমার পক্ষে সম্ভব নয়। সুনেত্রা বলল, আমার জানতে খুব কৌতূহল হচ্ছে, কোন বাড়ির ছেলে সে? আমি কি ওর বাবাকে চিনি? সুশান্ত হাসি গোপন করে বললেন, তাহলে তুই এক কাজ কর শুনু, দাদুভাইকে একটা ফোন করে বল ও যেন বিকেলবেলায় ওর বন্ধুকে আমাদের বাড়ি আসার জন্য ইনভাইট করে, আর সঙ্গে করে যেন তার বাবা মাকেও নিয়ে আসে। তাহলেই আমাদের সব কৌতূহল নিরসন হয়ে যাবে। সুনেত্রা বললেন, কথাটা তুমি মন্দ বলনি বাবা, তবে চৌধুরী বাড়িতে আসার জন্য আমন্ত্রণ তুমি করলেই ভালো হবে। সুশান্ত জানেন যে তার আমন্ত্রণকে অনিকেতের মা বাবা উপেক্ষা করতে পারবেন না, তবুও বললেন, তোর ছেলের বন্ধু অনিকেত, তাই তুই আসার জন্য বললেই বেশি ভালো হবে, ওরাও গুরুত্ব দেবে। এরপর আর দ্বিরুক্তি না করে দীপায়নকে ফোন করলেন সুনেত্রা। বললেন, ফোনটা তোর বন্ধুকে একবার দে তো গুড্ডু, বল আমি একটু কথা বলতে চাই। ফোন ধরেই অনিকেত বলল, হ্যাঁ বলুন আন্টি, কি বলবেন? গলায় মাখন ঢেলে সুনেত্রা বলল, তুমি বন্ধুকে তোমাদের বাড়ি নিয়ে গেছো, এবার তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে, কারণ তোমার সঙ্গে আলাপ করতে খুব ইচ্ছে হচ্ছে আমার। আমরা আজ রাত্রেই চলে যাব, তাই তোমাকে রিকোয়েস্ট করছি, আজ বিকেলে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, তাহলে আমার আর দিব্যেন্দুর সঙ্গে তোমাদের সকলের আলাপ হয়ে যাবে। অনিকেত বলল, আমি অবশ্যই যাব, কিন্তু বাবা মা যাবে কি না সেটা জেনে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। সুনেত্রা বললেন, তুমি বলো যে ওনারা এলে আমি ভীষণ খুশি হব।
অনিকেত বলল, আমি ওদের সঙ্গে কথা বলে দীপায়নকে জানিয়ে দিচ্ছি। অনিকেতের হাত থেকে ফোনটা নিয়ে দীপায়ন বলল, অনিকেতের বাবা মা ভীষণ ভালো, এতক্ষণ ওনাদের সঙ্গেই কথা বলছিলাম। আমি নিজে ওনাদের বলছি, তারপর তোমাকে কল ব্যাক করছি। দীপায়ন লাইনটা কেটে দিতে সুনেত্রা সুশান্তকে বললেন, আচ্ছা বাবা, আমাদের গ্রামে তো 2জন ডাক্তার ও 3জন লয়ার আছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই তাদেরই কারো ছেলে অনিকেত। সুশান্ত চৌধুরী বললেন, হতে পারে। ওদের কথার মধ্যে সুনেত্রার ফোনটা বেজে উঠল। দীপায়ন বলল, ওনারা যেতে রাজি হয়েছেন, বিকেল 5টার সময় যাবে অনিকেতরা। উৎসবের বাড়ি, অনেক আত্মীয় স্বজন এসেছে। লাঞ্চ শুরু হলো 12:30 নাগাদ। যেহেতু সুনেত্রারা টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করেন, তাই প্রথম ব্যাচেই তাদের বসানো হলো। দীপায়ন বসল না ওদের সঙ্গে, বলল, আমি অনিকেতের মায়ের হাতে তৈরি ক্ষীরের লাড্ডু ও আম খেয়ে এসেছি ওদের বাড়িতে। আমি 1:30টার সময় খাবো, তার আগে খেতে পারবো না। সুনেত্রা বললেন, অসময়ে কিছু খেলে এমনই হয়। আগেই ডাইনিং হলে উপস্থিত হয়েছেন দিব্যেন্দু মিত্র। নিজের চেয়ারটা টেনে নিতে নিতে তিনি বললেন, তাই খাবি? মাঝে মাঝে নিয়ম ভাঙতে মন্দ লাগে না। তোর মতো বয়সে আমিও প্রায় এরকম করতাম। সুনেত্রা আর কিছু না বলে খাওয়ার দিকে মন দিলেন। অনেক পদ রান্না হয়েছে, তবে আজ রথযাত্রা বলে পুরোটাই নিরামিষ। বাসমতি চালের ভাত, সঙ্গে ঘি, গাজর ও মটরশুঁটি দিয়ে মুগের ডাল, 5 রকম ভাজা, ছানার ডালনা, ধোঁকার রসা, দই পটল, নারকেল দিয়ে চাল কুমড়ো, কাঁচকলার কোপ্তা, কাঁচা আমের চাটনি ও শেষ পাতে ক্ষীর দই। তবে সুনেত্রা ও দিব্যেন্দুর কথা ভেবে ফ্রুট সালাদের ব্যবস্থাও করা হয়েছে। দিব্যেন্দু সব কিছু খেলেও সুনেত্রার একটু সমস্যা হলো। একটু আধটু তরকারি দিয়ে সামান্য একটু ভাত খেয়ে সালাদের প্লেট টেনে নিলেন তিনি। শরীরে মেদ জমার ভয়ে দুপুরে খাওয়ার পর শুয়ে পড়েন না সুনেত্রা। বিছানাতেই 10 মিনিট বজ্রাসনে বসেন। তারপর মোবাইলে চোখ রেখে কিছুক্ষণ ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব দেখেন। এরপর ঘড়ি ধরে ঘণ্টাখানেক ঘুমিয়ে নেন। আজও তার ব্যতিক্রম হলো না। মোবাইলে অ্যালার্ম বাজতেই উঠে পড়লেন 3:30টার সময়। উঠে দেখলেন দিব্যেন্দু তখনও তার পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছেন। নিজের মনে হাসলেন সুনেত্রা। দিনের বেলায় ঘুমানোর সুযোগ বড় একটা পান না দিব্যেন্দু, তাই আজ সুযোগে সদ্ব্যবহার করছেন। তাকে বিরক্ত না করে বিছানা থেকে আস্তে আস্তে নেমে পড়লেন সুনেত্রা। তারপর জল খেয়ে নিজের সঙ্গে করে নিয়ে আসে একটা হেলথ জার্নাল নিয়ে বসে পড়লেন সোফায়। 5টায় অনিকেতরা আসবে কথাটা মনে পড়ে গেল, তাই 4:30 বাজতেই ওয়াশরুমে চলে গেলেন তিনি ফ্রেশ হতে। ফিরে এসে দেখলেন দিব্যেন্দু ঘুম থেকে উঠে পড়ে সোফায় বসেছেন, তার হাতে ল্যাপটপ। পাশের ঘরে গিয়ে সুনেত্রা শাড়ি ব্লাউজ চেঞ্জ করে নিলেন। শাড়ি পরার অভ্যাস তার কম, বাড়িতে শাড়ি পরার তো প্রশ্নই আসে না। কিন্তু বাপের বাড়িতে এসে মা, বাবা, কাকু, কাকিমা ও অন্যান্য সকলের কথা ভেবে শাড়ি পরেন। বছরে কয়েকটা দিন একটু মানিয়ে নিয়ে চলেন আর কি। শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসলেন নিজের হ্যান্ডব্যাগটা নিয়ে। হালকা করে মেকআপ করে নিলেন দ্রুত হাতে। বেশি গহনা পরা পছন্দ করেন না তিনি। গলায় একটা সরু চেনের লকেট, কানে ঝোলার দুল ও ডান হাতে একটা রিসলেট ও বাঁ হাতে গোল্ডেন ব্র্যান্ডের একটা ঘড়ি পরে এসেছেন। সেইগুলোই পরে নিলেন। 5টা বাজার 2 মিনিট আগে ড্রয়িং রুমে এসে বসলেন সুনেত্রা ও দিব্যেন্দু। দীপায়ন বন্ধুর জন্য অপেক্ষা করছিল বাইরে। 5টা 5-এ দীপায়ন ঢুকলো অনিকেতকে নিয়ে। অনিকেতের পরিচয় করিয়ে দিল মা বাবার সাথে। অনিকেত প্রণাম করতে যেতেই বাধা দিলেন সুনেত্রা। বললেন, এসব এখন আর চলে না, তুমি বসো। অনিকেত বলল, খুব চলে। দীপায়নও তো আমার মা বাবাকে দিব্যি প্রণাম করলো। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমার তো বেশ ভালো লাগে। এরপর আর বাধা দিতে পারলেন না কেউই। অনিকেত দুজনকে প্রণাম করে দাঁড়াতেই সুনেত্রা বললেন, তুমি একা যে, তোমার বাবা মা আসেননি? দীপায়ন বলল, হ্যাঁ, ওনারাও এসেছেন, বারান্দায় দাঁড়িয়ে দাদুর সঙ্গে কথা বলছেন। দীপায়নের কথা শেষ হতে না হতেই সুশান্ত চৌধুরী ঢুকলেন অলোক আর পাপিয়াকে নিয়ে। ওদের দেখে রীতিমতো চমকে উঠলেন সুনেত্রা। দীর্ঘদিন দেখা হয়নি পাপিয়ার সঙ্গে। রোগাটে চেহারার পাপিয়ার এখন ভরাট চেহারা, চোখে চশমা উঠেছে। তবুও বাল্যবন্ধুকে চিনতে অসুবিধা হলো না তার। আর অলোকের চেহারা তেমন পরিবর্তন না হয় তাকে সহজেই চেনা যাচ্ছে। সুনেত্রার বিস্ময়ের ঘোর যেন কাটছে না।
অনিকেত তবে পাপিয়া আর অলোকদার ছেলে? দীপায়ন বলল, এই তো ওনারা এসে গেছেন। মম, উনি হচ্ছেন অনিকেতের বাবা। সুনেত্রা ততক্ষণে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। দীপায়নকে থামিয়ে দিয়ে বললেন, তোকে আর আলাপ করিয়ে দিতে হবে না। উনি হচ্ছেন অলোক চ্যাটার্জি, মানে আমাদের অলোকদা। আর উনি হচ্ছেন, বলতে বলতে দুহাত দিয়ে পাপিয়াকে জাপটে ধরে বললেন, আমার সই পাপিয়া। বহুদিন পরে সুনেত্রার মুখে সই সম্বোধন শুনে কিছুটা অবাক হলো পাপিয়া। তবে সেই সঙ্গে একটা অদ্ভুত ধরনের ভালো লাগায় আচ্ছন্ন হয়ে গেল মনটা। অহংকারে উন্মত্ত হয়ে এতদিন যতই উপেক্ষা করুক না কেন তাকে সুনেত্রা, তবু তো তারা একসময় অভিন্ন হৃদয় বান্ধবী ছিলেন। এটুকু যে মনে রেখেছে সুনেত্রা, এটাই অনেক। পাপিয়াকে হাত ধরে টেনে নিয়ে এসে নিজের পাশে বসালেন সুনেত্রা। অলোক, দিব্যেন্দু, অনিকেত ও দীপায়নের কাছে পুরনো দিনের রথের গল্প করছিলেন সুশান্ত চৌধুরী। এদিকে অনেক বছর পর আজ নিজের দাম্ভিকতার খোলস ছেড়ে প্রিয় বান্ধবীর সঙ্গে মেতে উঠলেন সুনেত্রা স্মৃতিচারণের খেলায়। আজ তার ব্যবহারে স্বতঃস্ফূর্ত ভাব। এত বছর পর যেন ফিরে এসেছে সেই মেয়েবেলা সুনেত্রা। সেই দৃশ্য দেখে ভালো লাগায় ভরে গেল সুশান্ত চৌধুরীর মন। এই সুনেত্রাকেই তো তিনি দেখতে চেয়েছিলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।